14 থেকে 1600 খ্রিস্টাব্দে হাম্পি ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী আর বলতে পারেন তার প্রধান আকর্ষণ। আজও কিছু কিছু বাড়ি ঘর আর মন্দিরের থামের ধ্বংসাবশেষ সেখানে দেখতে পাওয়া যায়। অন্যদিকে হাম্পির পতনের সময়কার ঘটনা মানবতার ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে ভয়াবহ গুন্ডামির উদাহরণ হিসেবে মনে করা হয়। হাম্পির প্রত্যেকটা পাথর সে সময়ের নানান ষড়যন্ত্র, নানান লোভ প্রতারণার ঘটনা আর রক্তক্ষয়ী লড়াইয়ের নীরব সাক্ষী হয়ে আছে। আসুন এক্সপ্লোর করা যাক। তালিকোটা জায়গাটা ছিল উত্তর কর্ণাটকের বিজাপুর শহর থেকে 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এখানে বিজয়নগরের রামারায়ের বিরাট বাহিনীর সঙ্গে দাক্ষিণাত্যের 5 জন সুলতানের মিলিত সৈন্যদলের যুদ্ধ হয়েছিল। সময়টা ছিল 1565 সালের জানুয়ারি মাস। বলা যেতে পারে তালিকোটার যুদ্ধ ছিল বিশ্বাসঘাতকতা আর গুপ্ত হত্যার একটা নির্লজ্জ উদাহরণ। এই যুদ্ধের আগে বিজয়নগরে রাজত্ব করতেন রামা রায়। বিজয়নগরের চারদিকে বাহমানের শত্রু রাজ্য দিয়ে ঘেরা ছিল, কিন্তু তা সত্ত্বেও রামারায় তার রাজ্য সুরক্ষিত রাখতে তো পেরেই ছিলেন, কিন্তু শুধুমাত্র তাই নয়, রাজ্যের সীমানাও তিনি বেশ খানিকটা বাড়িয়েও নিতে পেরেছিলেন। বাহমানের সুলতানেত নামে একটা বড় ইসলামিক রাজ্য ছিল। পরবর্তী সময়ে যেটা আলাদা আলাদা 5টা রাজ্যে ভেঙে যায়। গোলকোন্ডা, বিজাপুর, বিদার, বিরার আর আহমেদনগর, এই 5টা রাজ্য মিলে একসঙ্গে দাক্ষিণাত্যের সুলতানেত বা সালতানেত অফ ডেকান গড়ে তুলেছিল। এই 5 রাজ্যের সুলতানরা একটু একটু করে বুঝতে পারেন যে তাদের সবার একজন কমন শত্রু, আর তিনি হলেন এই রামা রায়। তাই তারা সবাই মিলে রামা রায়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে। দক্ষিণ ভারতের সবচেয়ে বিত্তশালী নগর বিজয়নগরের প্রতি এদের যে রাগ, যে হিংসা, সেটাই আসলে এদের একসঙ্গে বেঁধে ফেলেছিল বলা যায়। তারা বুঝতে পেরেছিলেন যে হাম্পি দখল করতে পারলে তাদের রাজ্যের সীমানাই শুধুমাত্র বাড়বে তাই নয়, বরং হাম্পির যে বিপুল পরিমাণ ধন সম্পদ আর সমৃদ্ধি, সেসবও তাদের দখলে আসবে। সুলতানদের মিলিত সৈন্যদল বিজয়নগরের দিকে মার্চ করে এগোতে শুরু করে, আর এদের এই বিরাট বাহিনী তালিকোটার প্রায় 200 কিলোমিটার উত্তরে এসে জড়ো হয়। এত বড়, এত শক্তিশালী একটা বাহিনী দেখে নিজাম শাহ, কুতুব শাহ, আলী আদিল শাহ আর আলী বরিদের মিলিত বাহিনী বিজয়নগরের সৈন্যদলের উপর একসঙ্গে আক্রমণ শুরু করে। রামারায় তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলেন। তিনি যা বলেছিলেন বাংলায় তার মানে দাঁড়ায়, এত ছোট একটা যুদ্ধে ভয় পাওয়ার মতো ভীরু আমরা নই, এগিয়ে চলো আর শক্ত হাতে লড়াই করো। সৈন্যদের আরো উদ্বুদ্ধ করে তুলতে তিনি অনেক দামি দামি পাথর আর স্বর্ণমুদ্রা পুরস্কারের কথাও ঘোষণা করে দিয়েছেন। বলেছিলেন যারা সবচেয়ে বেশি সাহসিকতা দেখাতে পারবে রাজকীয় সম্মান তো তারা পাবেই, তার পাশাপাশি এই সমস্ত পুরস্কারও তারা পাবে।
তার এই ঘোষণা একেবারে ম্যাজিকের মতো কাজ করেছিল। সৈন্যদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ফিরে আসে, আর রামারায়ের সৈন্যরা একেবারে প্রচন্ডভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দেয়। বাহমানি সৈন্যদলের একটা বিরাট অংশকে তারা ওই সময় পিছু হাঁটতে বাধ্য করে। কিন্তু ঠিক এই সময়ে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে দেয়। রামারায়ের দুই বিশ্বস্ত সেনাপতি গিলানি ভাইরা কিছু কিছু সৈন্যদের হয় যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে বলেন কিংবা শত্রুপক্ষে যোগ দিতে বলেন। তারা রামারায়ের হয়ে আর কিছুতেই যুদ্ধ করতে রাজি হন না। যুদ্ধের একেবারে চূড়ান্ত সময় রুমি খান নামে একজন অধস্তন কর্মচারী বিজয়নগরের বাহিনীর দিকে পরপর দুবার কামান ছোড়েন। তাতে বিজয়নগরের বেশ কিছু বড়সড় ক্ষতি হয়ে যায়। সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে, আর তারপরেই রুমি খান নিজের হাতির পিঠে চড়ে রামারায়ের দিকে তেড়ে যায়। এই ঘটনায় রামারায়ের দেহরক্ষক মারা পড়েন, আর বিজয়নগরের রাজা, যার তখন 90 বছর বয়স, সেই বৃদ্ধ রামারায় আহত হন। রুমি খান তারপর হাতির শুঁড়ে করে রামারায়কে তুলে নিয়ে গিয়ে নিজাম শাহের সামনে পেশ করেন। সুলতান তখন রামারায়কে অপমান করার জন্য বিদ্রুপ করে তাকে একটা আসনে বসতে বলেন আর জিজ্ঞেস করেন সব ঠিক আছে কিনা। রামারায় কোনো উত্তর দেন না, শুধুমাত্র নিজের কপালে হাত রেখে তিনি ইঙ্গিত করেন যে ভাগ্য আজ তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। বলা হয় যে এরপর হুসেন নিজাম শাহ নিজের হাতে রামারায়ের মাথা কেটে ফেলেন, আর একটা বর্ষায় সেই কাটা মাথা গেঁথে কুচকাওয়াজ করা হয়। এরপরেই ভয়াবহ হত্যা লীলা শুরু হয়ে যায়। প্রায় 20 মাইল এলাকা জুড়ে মৃতদেহের স্তূপ তৈরি। শোনা যায় সেখানকার মাটি পর্যন্ত রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। এই ভয়াবহ পরাজয়ের খবর বিজয়নগরে পৌঁছতে পৌঁছতে কিছুটা সময় লেগে গিয়েছিল। শহরের মানুষ এসে যখন এই রামারায়ের শহীদ হওয়ার খবর পান, তারপর তাদের কাছে আর একটাই মাত্র রাস্তা খোলা ছিল, তাদের সমস্ত ধন সম্পত্তি লুকিয়ে ফেলা আর তরুণ প্রজন্মের হাতে অস্ত্র তুলে দিয়ে পরবর্তী ভবিতব্যের জন্য অপেক্ষা করে থাকা। পরের দিন স্থানীয় দস্যু আর জঙ্গলের বাসিন্দারা পুরো শহর তছনছ করে লুটতরাজ চালায়। ডাকাতের দল অসহায় শহরটার উপর ঝাঁপিয়ে পড়ে, আর এই সমৃদ্ধশালী শহরটার সমস্ত দোকান বাজার সমস্ত কিছু লুট করে একেবারে শেষ করে দেওয়া হয়। তৃতীয় দিন বলা যায় যেন শেষ অধ্যায়ের সূত্রপাত হয়। প্রথম দুদিন সুলতানদের জয়ী সেনাবাহিনী বিশ্রাম নেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে থেমে গিয়েছিল, কিন্তু তৃতীয় দিন তারা রাজধানীতে এসে পৌঁছয়। পরবর্তী 5 মাস ধরে লুটতরাজ ধ্বংসলীলা একটা দিনের জন্য বন্ধ হয়নি। সুলতানদের সেনাবাহিনী নিষ্ঠুরভাবে নিজেদের এই উদ্দেশ্য সাধন করে চলে। আক্রমণকারীরা কোনো কিচ্ছু বাদ দেয়নি। বিখ্যাত নরসিংহ মূর্তি, তার অঙ্গ প্রত্যঙ্গ, রাজা যেখানে বসতেন সেই দরবার কক্ষ, রাজপ্রাসাদ, হাম্পির অন্যতম স্মৃতিচিহ্ন বিঠ্ঠল মন্দির, তার চারপাশ সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। রাজপ্রাসাদের উপর এমন ভয়াবহ ধ্বংসলীলা চালানো হয় যে আজ সেই প্রাসাদের সামান্য কটা পাথর আর কয়েকটা মাত্র থাম ছাড়া কিছুই বাকি নেই।
এত সুন্দর, এত সমৃদ্ধশালী একটা নগর এমন ভয়ঙ্করভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল যে ইতিহাসে এর উদাহরণ খুব কমই পাওয়া যায়। শহরের বেশিরভাগ মানুষকেই মেরে ফেলা হয়েছিল, নারী আর শিল্পীদের কৃতদাস হিসেবে বন্দি করে ফেলা হয়, আর এত বিরাট পরিমাণে লুটতরাজ চালানো হয়েছিল যে সুলতানদের সেনাবাহিনীর প্রায় প্রত্যেকে সোনা, তারপরে দামি দামি পাথর, ঘোড়া আর বহু কৃতদাসের মালিক হয়ে উঠেছিল। এইভাবে বিরাট একটা অপূর্ব রাজ্য একেবারে শেষ হয়ে যায়। এমন একটা শহর যেটা ভারতের ঐতিহ্য বলা যায়, ভারতের শিল্প সংস্কৃতি আর যে শক্তিশালী রাজবংশ এই শহরটা গড়ে তুলেছিল তাদের পরিচয় বহন করত। চিরকালের মতো এই জায়গা শূন্য হয়ে প্রায় শ্মশান ভূমি হয়ে রয়ে যায়। একজন কবির কবিতা এই যে যন্ত্রণার ছবি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। जाने अनजाने ये पत्थर किसी समय में रुके हुए हैं और 100 बरसों की धूप से अनुभव पाकर सिके हुए हैं। जाने कब से रुके हुए हैं, जाने कब से रुके हुए हैं।